চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যায় বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার নিন্দা, দেশি বিদেশি ইন্ধন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসকন সমর্থকদের সংঘর্ষ, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস কারাগারে। স্বৈরাচার পালিয়ে গেলেও দস্যুরা সক্রিয় বললেন তারেক রহমান, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ বললেন তথ্য উপদেষ্টা, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। দ্বিপক্ষ সংসদ ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির, আগামী সপ্তাহে জনমত জরিপে নামছে কমিশন। এবং ভাঙচুর লুটপাটে ধ্বংসস্তূপ মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজের দায় অস্বীকার, ভুল চিকিৎসার অভিযোগ নাকচ ন্যাশনাল মেডিকেলের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। জানাবো বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম সিএমএম আদালত। এর জেরে তার সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। আহত হয় অন্তত ২৬ জন। বুধবার চট্টগ্রাম আদালতে কর্মবিরতি ঘোষণা করেছে আইনজীবীরা। এদিকে বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্যও দেন তিনি, অথচ তার বিরুদ্ধে ওঠে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সমাবেশটা শুরু করেছিলেন, রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। বেলা ১২টা থেকেই চিন্ময়ের ভক্তরা তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় ৩ ঘন্টা পর বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নেয় পুলিশ। সনাতনের অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। পরে বিক্ষোভ গড়ায় সংঘাতে। এক পর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে চিন্ময় দাসের মুক্তি দাবিতে বরিশাল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসকন সমর্থকরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে যৌথ বাহিনী, মোতায়েন করা হয়েছে বিজিবিও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা।
হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর টিএসসিতে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। এই সময় আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল আলিফ নিহত হন। এই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে রাঙামাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দাবি তোলেন চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলমান থাকবে। বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আলিফ হত্যার যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়। এ সময় সকলকে শান্ত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসকন অনুসারীদের সংঘর্ষ হয়। এই সময় সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি একথা বলেন। এ সময় ঢাকার 3 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে বলেন, কোনোভাবেই আন্দোলনে কঠোর হতে চায় না সরকার। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শত্রুরা সামনে থেকে চলে গেলেও পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে কর্মশালা করে সিলেট বিভাগ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির 31 দফা গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবে বলে জানান তিনি। 31 দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরে 31 দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার চলে গেলেও তার দোসররা অস্থিরতার চেষ্টা করছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। ধৈর্য ধারণ করে সবাইকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি। আজকে দেশের চারদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করতে পারে বলে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার পরামর্শও দেন তিনি। নির্বাচন ছাড়া এই ধরনের
সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সরকারি গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে হামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তথ্য উপদেষ্টা। এ সময় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। মোহাম্মদ সাকিবের আরও একটি রিপোর্ট দেখব আমরা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে হামলা মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ, ফলে মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যে কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা কামনা করেন উপদেষ্টা। যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে না, তাদের একটা সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনের সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এবং ইভেন সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি। এই সময় সঠিক তথ্য সম্প্রচারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদসহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে, এতে মতামত দিতে পারবেন নাগরিকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাবনা জমা দিতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। হস্তান্তর শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সংস্কার নিয়ে 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলেও জানান তিনি। যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 90 দিন। আমি যেটা বলি যে যেহেতু 6 অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা 5 জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি।
এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে চালানো হবে জরিপ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সবার মতামত নেওয়া হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। লুটপাটের পাশাপাশি চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। এতে প্রতিষ্ঠানটির প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যদিও সোহরাওয়ার্দী কলেজ এ হামলার দায় অস্বীকার করেছে। আর ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থী মৃত্যুতে তাদের কোনো অবহেলা ছিল না। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। এটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের 112 নম্বর কক্ষ, যেটি গতকালকের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত পুরো কলেজের একটি চিত্র মাত্র, যেখানে লেখার হোয়াইট বোর্ড, পড়ার বই, বসার টেবিল সব কিছুই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখানকার শিক্ষার্থীরা জানে না ঠিক কবে নাগাদ স্বাভাবিক হবে তাদের ক্লাস কার্যক্রম। বিদ্যাপীঠের প্রাঙ্গণ জুড়ে ভাঙ্গা কাচের টুকরো, ছড়িয়ে ছিটিয়ে আছে আধা পড়া বই, পরীক্ষার খাতা ও আসবাবপত্র। দেয়ালের হোয়াইট বোর্ড, সিলিং ফ্যান, জানালার কাঁচ, এমনকি ভেঙে চুরমার হয়েছে বাথরুমের কমোডও। তার চাক্ষুষ প্রমাণ আগের দিনের হামলার ভিডিও চিত্র, যেখানে দেখা যায় কারো হাতে পিসি, মনিটর, কেউ নিয়ে যাচ্ছেন প্রিন্টার, কেউ বা বৈদ্যুতিক পাখা। যে যার মতো ছিনিয়ে নেয় কলেজটির গুরুত্বপূর্ণ সব মালামাল। মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দাবি করেন হামলাকারীদের বিচারের। আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হওয়ার কথা ছিল, আমাদের পরীক্ষার কোশ্চেন রাস্তায় পড়ে আছে। এখন চাপাটি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, ইভেন আমাদের কাছে ভিডিও আছে ওরা বন্দুকও নিয়ে আসছে। কিন্তু এগুলো কেন? ওরা ল্যাবের কিচ্ছু রাখে নাই, যেগুলো প্রয়োজন মনে করছে ওগুলো নিয়ে চলে গেছে, আর যেই ডিভাইসগুলো বুঝে নেই এগুলো প্রয়োজন কি ওগুলো সব ভাঙা রেখে গেছে। কলেজের অধ্যক্ষ জানান কমপক্ষে 50 কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে ঠিক কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো গেল না, তার কোনো উত্তর নেই কলেজ কর্তৃপক্ষের। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরো বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিজিতের চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা এ ব্যাপারে দ্রুত অনুসন্ধান করে স্বচ্ছতার সাথে প্রতিবেদন প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন সংবাদ সম্মেলন করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও। দাবি করেন মাহবুবুর রহমান কলেজে হামলার ঘটনায় জড়িত নন তারা। যে সমস্ত তৃতীয় পক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই 3 কলেজের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে প্রশাসন চিহ্নিত করে আইনের আওতায় আনবে। তবে সোহরাওয়ার্দী কলেজের কেউ সংঘর্ষে জড়িত থাকলে আইনের আওতায় আনার দাবি জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।